তনিমার রাস্তায় ঘুরে ঘুরে ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা গাড়ি এবং অন্যান্য নানান রকমের খেলার জিনিস বিক্রি করে। এই সকল কিছু বিক্রি করে সে যা টাকা রোজগার করে তাই দিয়ে সে কোনো মতে নিজের মেয়ে পরীর পড়াশোনার খরচ জোগাড় করে আর খুবই কষ্ট করে সংসার চালায়। সারা বছর ছেলে মেয়েরা রাস্তার কোনো খেলনা বিক্রেতার কাছ থেকে তেমন ভাবে খেলনা না কিনলেও নতুন বছরের সময় যেহেতু রাস্তায় অনেক ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের সঙ্গে ঘোরাফেরা করে, সেই কারণে তনিমার খেলনা বিক্রি বেশ ভালোই চলে। একদিন সে খেলনা বিক্রি করে বাড়িতে এসেছে। সেই সময়, মা, এবার নিউ ইয়ারে আমার অনেক টেডি বিয়ার গিফট চাই, কিন্তু তুমি আমাকে প্লিজ অনেকগুলো টেডি বিয়ার এনে দাও। আমি টেডি বিয়ার নিয়ে নতুন বছরেই খেলা করব। আচ্ছা মা, ঠিক আছে, আমি আর কয়েকদিন খেলনা বিক্রি করে টাকা জমিয়ে নিই, তারপর নতুন বছরে তুই আমার কাছ থেকে যা গিফট চাইবি আমি তোকে তাই দেব, কেমন? মায়ের কাছ থেকে টেডি বিয়ার উপহার পাওয়ার আশায় পরি ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। বছরের শুরুতে রাস্তায় অনেক অনেক মানুষ, বিশেষ করে ছেলে মেয়েরা ঘুরতে বেরিয়ে পড়ে। সেই দিন তনিমা খেলনা বিক্রি করতে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোবে। সেই সময়, মা, আজকে আর তোমাকে খেলনা বিক্রি করতে হবে না, তুমি আমাকে নিয়ে ঘুরতে চলো। নতুন বছরের শুরুতেই আমার সব বন্ধুরা বাবা মায়েদের সাথে অনেক অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু আমি তো কোথাও যেতে পারছি না। তুমি আমাকে নিয়ে ঘুরতে চলো না মা। আমার আজকে ঘুরতে গেলে হবে না রে পরি। আমি যদি খেলনা বিক্রি না করে তোর সঙ্গে ঘুরতে যাই তাহলে তো টেডি বিয়ার আমি কি করে কিনে দেব? কিন্তু তুই যদি ঘুরতে যেতে চাস তাহলে আমার সঙ্গে এখন চল। আমি আজকে একটা নতুন জায়গায় খেলনা বিক্রি করতে যাব। তুই যদি আমার সঙ্গে যাস তাহলে তোরও ঘোরা হয়ে যাবে, চল। ঠিক আছে মা, চলো। তুমি খেলনা বিক্রি করবে আর আমি তোমার সাথে সাথে ঘুরবো, তাহলে আমারও নতুন বছরের প্রথম দিন ভালোই কাটবে। তারপর বাড়ি ফেরার সময় আমরা দোকান থেকে টেডি বিয়ার কিনে নিয়ে বাড়ি ফিরবো, ঠিক আছে? তনিমা পরীকে টেডি বিয়ার উপহার দেবে বললেও সে তখনও পর্যন্ত একটা দামি টেডি বিয়ার কেনার টাকা জমিয়ে উঠতে পারে না। তাই সে তার মেয়েকে নিয়ে খেলনা বিক্রি করতে বেরিয়ে পড়ে। নতুন বছরের প্রথম দিন বলে রাস্তায় ভালোই দর্শনার্থীদের ভিড় হয়, কিন্তু চারিদিকে অনেক খেলনা বিক্রি করার হকারের সংখ্যা বেড়ে যাওয়ায় তনিমা সেরকম ভাবে কোনো খেলনা গাড়ি বিক্রি হয় না। এর ফলে সে একটু অন্য জায়গায় গিয়ে খেলনা বিক্রি করবে বলে চিন্তা করে। তনিমা তার মেয়ে পরীকে নিয়ে সামান্য দূরে এগিয়ে আসে। সে দেখে যে সেখানে একটি বড় গাড়ির সামনে বড় করে লেখা আছে পার্টি ফর হ্যাপি নিউ ইয়ার, আর অনেক লোকজন তাদের বাচ্চাদেরকে নিয়ে সেই বাড়িতে নতুন বছর উপলক্ষে পার্টি করার জন্য ঢুকছে। এই দেখে তনিমা ভীষণ পরিমাণে খুশি হয়। এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আমি এখন আমার সব খেলনাগুলো বিক্রি করব, কারণ যে বাচ্চাগুলো বাড়িতে পার্টি করার জন্য ঢুকছে তারা নিশ্চয়ই আমার কাছ থেকে খেলনা কিনতে আসবে। এই বলে তনিমা সেই বিশাল অট্টালিকার সামনে খেলনা বিক্রি করার জন্য দাঁড়িয়ে পড়ে। কিছু বাচ্চা তাদের বাবা মায়ের সঙ্গে পার্টিতে ঢোকার আগে তনিমার কাছ থেকে খেলনা কিনে নেয়। সবকিছু ঠিকঠাক ভাবে চলতে থাকে। ঠিক এমন সময় সেই বিশাল অট্টালিকার মালিক জয়ন্ত বাবু নিজের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। তখন সে নিজের বাড়ির সামনে তনিমাকে খেলনা বিক্রি করতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। আমার বাড়িতে একটা নিউ ইয়ার পার্টি চলছে আর এই গরিব ভিখারি খেলনাওয়ালি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে খেলনা বিক্রি করছে। সব গেস্টরা গাড়ি থেকে নেমে এরকম খেলনা বিক্রিওয়ালিকে দেখলে কি মনে করবে বলতো? এই খেলনাওয়ালির জন্য দেখছি আমার নিউ ইয়ার পার্টির এক্সপেন্সিভ শোটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই বলে জয়ন্ত বাবু তার ভৃত্য রাজুকে ডাক দেয়। হ্যাঁ বাবু, বলুন। আমি দিদিমণির সাথে সব অতিথিদের ওয়েলকাম করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেই কারণে আর এইদিকে খেয়াল রাখতে পারিনি। আমায় ক্ষমা করবেন বাবু, আমি এক্ষুনি খেলনাওয়ালিকে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিচ্ছি। এই বলে রাজু তাড়াতাড়ি গিয়ে তনিমা এবং তার মেয়েকে বাড়ির সামনে থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু তনিমা কিছুতেই সেখান থেকে সরতে চায় না। ফলে রাজু তাদের উপর রেগে গিয়ে তনিমা এবং পরীকে ধাক্কা দেয়। দয়া করে বছরের প্রথম দিনে এভাবে আমার খেলনার ব্যবসা নষ্ট করে দেবেন না। আমি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে আপনাদের বাড়ির সামনে খেলনা বিক্রি করি তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু খেলনা বিক্রি করতে না পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। বছরের প্রথম দিনে মেয়েটাকে এখনো পর্যন্ত কোনো উপহার দিতে পারিনি। দয়া করে আমাকে আর কিছুক্ষণ দাঁড়িয়ে খেলনা বিক্রি করতে দিন। তোর কাছে টাকা নেই তাই তুই নিজের মেয়েকে উপহার দিতে পারিসনি, তাতে আমার মালিকের কি দোষ? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা বিক্রি করলে আমার মালিকের হ্যাপি নিউ ইয়ার পার্টি নষ্ট হয়ে যাবে। কারণ সব বড়লোক গেস্টরা যখন তোকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে তখন তারা ভাববে পার্টির বাইরে আমরা কোনো গরিব ভিখিরিকে তাদের ওয়েলকাম করার জন্য দাঁড় করিয়ে রেখেছি। তাই তুই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। দয়া করে এরকম করবেন না, আমি আর 5 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাব।
তনিমা রাজুর কোনো কথা শুনতে না চাইলে জয়ন্তবাবু তাদের মধ্যস্থতা করতে বাধ্য হয়। জয়ন্তবাবু নিজের বাড়ির বাইরে বেরিয়ে এসে বলে, সেই অনেকক্ষণ থেকেই তোমার অসভ্যতা আমি সহ্য করছি। তুমি যদি আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে খেলনা বিক্রি করা না বন্ধ করো, আমি তাহলে পুলিশে খবর দেবো। তারপর পুলিশ এসে তোমার হকারের লাইসেন্স ক্যান্সেল করে দিলে সারা জীবনের মতো তোমার খেলনা বিক্রি করা ঘুষে যাবে বলে দিলাম। তনিমা জয়ন্তবাবুর কথা শুনে ভয় পেয়ে যায়, তাই তনিমার কাছে আর কিছু করার থাকে না। তনিমা তাড়াতাড়ি করে নিজের খেলনার ব্যাগ নিয়ে মেয়ের হাত ধরে বাড়ির সামনে থেকে অন্যদিকে চলে যায়। বাচ্চারা তার কাছ থেকে খেলনাও কিনতে পারে না। জয়ন্তবাবু এবং রাজু আবার হ্যাপি নিউ ইয়ার পার্টিতে চলে যায়। তনিমা এবং পরি বাড়ির পেছনের একটা অন্ধকার গলিতে খেলনা বিক্রি করতে বসে পড়ে, কিন্তু অন্ধকার গলিতে কেউ খেলনা কিনতে আসে না। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তনিমা দেখে যে একটা বড় 4 চাকা গাড়ি এসে সেই বিশাল অট্টালিকার বাড়ির পেছন দিকটায় দাঁড়িয়ে আছে এবং সেই গাড়ি থেকে অনেকগুলো মুখোশ পরা মানুষ বেরিয়ে এসে বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে পড়ে। এই মানুষগুলোকে দেখে আমার ঠিক বিষয়টা ভালো লাগছে না, কারণ এত বড় হ্যাপি নিউ ইয়ার পার্টি চলছে, সেই পার্টিতে নিশ্চয়ই চোর ডাকাতদের নেমন্তন্ন করা হয়নি। কিন্তু এরকম মুখোশ পরা লম্বা লম্বা লোকগুলো গাড়ি নিয়ে এসে বাড়ির সামনে দাঁড়াবে কেন? নিশ্চয়ই এদের অভিসন্ধি ভালো নয়। মুখোশ পরা লোকগুলো বাড়ির মধ্যে ঢুকতে যাবে সেই সময় তনিমা একা মেয়ে মানুষ সবাই তাদেরকে আটকায় না, কারণ তারা যদি তনিমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় তাই সে ভয় পেয়ে যায়। তাই তনিমা নিজের মেয়েকে নিয়ে কাছাকাছি পুলিশ স্টেশন খুঁজতে বেরিয়ে পড়ে। সে আশেপাশের লোকজনেদের জিজ্ঞাসা করে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে সে পুলিশদের চোর এবং ডাকাত হানার ঘটনাটা জানায়। কি জয়ন্তবাবুর নিউ ইয়ার পার্টিতে ডাকাতের হামলা হয়েছে? আমাদের এক্ষুনি ওনাকে গিয়ে ওনার পরিবারকে বাঁচাতে হবে, কারণ ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে অনেক উপর মহল থেকে আমাদের উপর চাপ সৃষ্টি হবে। সুতরাং তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আমার ফোর্স নিয়ে জয়ন্তবাবুর বাড়িতে যাচ্ছি। পুলিশ অফিসার তাড়াতাড়ি করে নিজের ফোর্স নিয়ে জয়ন্তবাবুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে ভয়ানক ডাকাত হানাকারীরা জয়ন্তবাবু, তার পরিবার এবং এছাড়াও অন্যান্য বড় বড় অতিথিদের হাতে পায়ে দড়ি বেঁধে বাড়ির মধ্যে আটকে রেখেছে। এই দেখে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ডাকাতরা পুলিশ দেখে সকলের দিকে বন্দুক নিশানা করতে শুরু করে। এর ফলে পুলিশ তাড়াতাড়ি করে হস্তক্ষেপ করতে পারে না। কেউ যদি আমাদের সামনে এসেছে তাহলে আমরা সকলকে গুলি করে দেব। এই বাড়িতে যা যা সোনা দানা টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দে। আর এই যে জয়ন্তবাবু, তবেই আমরা আপনাকে ছেড়ে দেব, আর আপনার পরিবারেরও কোনো ক্ষতি হবে না। ভালোই ভালোই সব দিয়ে দিন। জয়ন্তবাবু ভয় পেয়ে তাড়াতাড়ি করে সব টাকা এবং সোনা গহনা ডাকাতকে দিয়ে দিতে যাবে। এমন সময় পুলিশ অফিসার চালাকি করে একটি ডাকাতের হাতে গুলি করে, ফলে তার হাত থেকে সঙ্গে সঙ্গে বন্দুক নিচে পড়ে যায়। সকল ডাকাতেরা চমকে উঠলে পুলিশ ফোর্স এই ডাকাতদের উপর হামলা করে এবং তাদেরকে গ্রেপ্তার করে। এই যে ডাকাত সর্দার, তুমি জানলে কি করে যে এই বাড়ির মালিকের নাম জয়ন্তবাবু? নিশ্চয়ই এর পেছনে কোনো কারোর হাত আছে, তাই না? তুমি সব সত্যি কথা বলবে নাকি এক্ষুনি তোমাকে গুলি করে দেবো? আমাদেরকে গুলি করবেন না, এই সমস্ত কিছু ডাকাতির পরিকল্পনায় আমাকে রাজু উপকার করেছে, কারণ ওই আমাকে বলেছে এই বাড়িতে নিউ ইয়ারের রাত্রেবেলা একটা বড় পার্টি হবে, আর সেখানে আমরা যাতে হানা করে সমস্ত টাকা পয়সা লুট করে নিই, আর সেই লুট করে টাকা পয়সা সোনার কিছু অংশ রাজুও নেবে বলেছে। জয়ন্তবাবু এরকম কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে তার এতদিনের বিশ্বস্ত ভৃত্য তার সঙ্গে এমন করতে পারে। রাজু, তুই সেই বিগত 30 বছর ধরে আমাদের বাড়িতে রয়েছিস। তুই যখন যা চেয়েছিস আমরা তোকে তাই দিয়েছি, এমনকি তোর ছেলে মেয়ের পড়াশোনার খরচা পর্যন্ত উঠিয়েছি। আর আজকে তুই আমাদের বাড়ি থেকে চুরি করার জন্য ডাকাতকে উস্কে দিয়েছিস। তোর টাকা পয়সা সোনা গহনার এত লোভ? পুলিশ অফিসার, এক্ষুনি রাজুকে ধরে জেলে ভরে দিন, কারণ আমি ওকে একেবারে সহ্য করতে পারছি না। আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার ফোর্স নিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন। আজকে যদি আপনি সঠিক সময় না আসতেন তাহলে আমার পরিবারের অনেক ক্ষতি হয়ে যেত। জয়ন্তবাবু, আমাদেরকে ওই যে খেলনাওয়ালি আছে না তনিমা, ও যদি সঠিক সময় ফোন না করতো তাহলে আমরা আপনাকে আর আপনার পরিবারদের উদ্ধার করতে পারতাম না। আজকে আপনাদের ডাকাতের শিকার হয়ে যেতেই হতো। আপনি বরং ওই মহিলাকেই ধন্যবাদ জানান। জয়ন্তবাবু পুলিশ অফিসারের এরকম কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ কিছুক্ষণ আগে সে যে মহিলাকে গরিব বলে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিয়েছে, সেই মহিলাই আজকে তাদের সকলের জীবন বাঁচিয়েছে। জয়ন্তবাবু মনে মনে ভীষণ পরিমাণে তনিমার উপর প্রসন্ন হয়। অন্যদিকে পুলিশ অফিসার সেই ডাকাত এবং রাজুকে ধরে জেলে নিয়ে চলে যায়, ফলে সকলে ডাকাতদের আক্রমণ থেকে রক্ষা পায়। তারা সকলে আবার নিউ ইয়ারের পার্টিতে আনন্দে মেতে ওঠে। আমি তোমার সাথে তোমার মেয়ের সাথে অনেক অন্যায় করেছি। বছরের প্রথম দিনে এমন আনন্দের মুহূর্তে তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ির সামনে থেকে তাড়িয়ে তোমাদের চোখে জল এনেছি, কিন্তু তোমরা আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচিয়েছো। সেই জন্য তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, কিন্তু তবুও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। না না বাবু, আপনি কোনো খারাপ কাজ করেননি। সত্যিই তো আমরা আপনার পার্টির শোভা নষ্ট করছিলাম। আপনারা সকলে বছরের প্রথম দিন আনন্দ করুন, আমি আর আমার মেয়ে এবার আসি।
এই বলে তনিমা পরীকে নিয়ে সেখান থেকে চলে যেতে যাবে এমন সময় জয়ন্তবাবুর মেয়ে সাথী তাদের কাছে আসে। না, বছরের প্রথম দিনে তোমরা আমাদের বাড়ি থেকে ফাঁকা হাতে যাবে না। আমরা আমাদের প্রত্যেক অতিথিদের জন্য নিউ ইয়ারের গিফটের ব্যবস্থা করেছি, আর আজকে তুমি আর তোমার এই ছোট্ট মেয়ে আমাদের বাড়ির প্রধান অতিথি, তাই তোমাদেরও কি উপহার লাগবে বলো, আমরা তোমাদেরকে সেটাই দেব। নিউ ইয়ারের গিফটের কথা শুনে পরি ভীষণ পরিমাণে খুশি হয়। সে নিজের টেডি বিয়ার উপহার হিসেবে পাওয়ার ইচ্ছা আর কিছুতেই চেপে রাখতে পারে না, কিন্তু তনিমা তাকে আটকাতে চাইলে পরি তার মায়ের ঊর্ধ্বে গিয়ে নিজের গিফট পাওয়ার ইচ্ছা প্রকাশ করেই ফেলে। দিদি, আমার অনেক অনেক টেডি বিয়ার গিফট চাই। মাকে বলেছিলাম টেডি বিয়ার কিনে দিতে, কিন্তু মা আমাকে টেডি বিয়ার কিনে দেয়নি, তাই তুমি আমাকে অনেক অনেক টেডি বিয়ার গিফট দাও। প্লিজ দিদি, আমাকে টেডি বিয়ার দাও না। পরীর এমন কথা শুনে সাথী এবং তার বাবার তাদের উপর ভীষণ পরিমাণে মায়া হয়। আচ্ছা, আমি তোমাকে অনেক অনেক টেডি বিয়ার গিফট দিচ্ছি। ছোটবেলায় আমি অনেক দামি দামি টেডি বিয়ার নিয়ে খেলা করতাম, আর সেই টেডি বিয়ার গুলোতে কাউকে হাতও দিতে দিতাম না, কিন্তু আজকে আমি তোমাকে আমার সব টেডি বিয়ার দিয়ে দেব, আর তার সাথে সাথে তোমাকে অনেক নতুন নতুন গিফটও দেব, ঠিক আছে? এই বলে সাথী নিজের ঘর থেকে সুন্দর সুন্দর টেডি বিয়ার নিয়ে এসে পরীকে উপহার দেয়। এছাড়াও সাথী এবং তার বাবা তনিমাকে নতুন বছরের জন্য অনেক অনেক উপহার দেয়। এর ফলে তনিমা এবং পরি দুজনেই খুবই খুশি হয়। জয়ন্তবাবু নতুন বছরের উপহার হিসেবে তনিমাকে নিজের বাড়িতে কাজে রাখার কথাও জানায়। তোমায় আর রাস্তায় ঘুরে ঘুরে খেলনা বিক্রি করতে হবে না, তুমি আর তোমার মেয়ে আজ থেকে আমার বাড়িতেই থাকবে আর আমার মেয়ের দেখাশোনা করবে। এর পরিবর্তে আমি তোমাকে অনেক অনেক টাকা পারিশ্রমিক দেবো, আর তোমার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু দায়িত্ব আমাদের থাকবে। তনিমা জয়ন্তবাবুর এরকম প্রস্তাবে রাজি হয়। নিজের অজান্তেই জয়ন্তবাবুর উপকার করে নিজেদের জীবন সুনিশ্চিত করে তোলে। এভাবে গরিব তনিমা এবং পরি নতুন বছরের প্রথম দিনে এক অভাবনীয় সুন্দর উপহার পেয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। এই পরমা, তুই কি ফাঁকা আছিস? তোর সাথে আমার একটু দরকার আছে। আমি ভীষণ চিন্তায় আছি রে। পারলে আজকে আমার বাড়িতে আয়, কারণ সব কথা তো ফোনে বলা সম্ভব নয়। সামনাসামনি আসলে তারপর কথা হবে। কি হয়েছে মা? ফোনেই বলো না। তুমি তো জানো আমার শ্বশুর বাড়িতে কত কাজ থাকে, আর এত কাজ ফেলে আমার পক্ষে এখন বাপের বাড়িতে যাওয়া সম্ভব হবে না। তাহলে বলছি শোন, কালকে রাত্রিবেলা থেকে আমার ভীষণ পরিমাণে মাথা ঘুরছে, আমার খুব বমি পাচ্ছে, আমি বিছানা থেকে একেবারে উঠতে পারছি না। কি করি বলতো? এই বয়সে এত বমি হওয়ার মানে কি তুই বুঝতে পারছিস? তোমার তো খাবারের প্রতি লোভ আছে মা, সারাদিন শুধু খাই খাই করে যাও, তাই জন্য তোমার শরীর খারাপ হয়েছে, এছাড়া আর কিছুই না। বাবার সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এবার রাখলাম, আমাকে রান্নাঘরে যেতে হবে। এই বলে পরমা তার মায়ের ফোনটা কেটে দেয়, কিন্তু তার মায়ের মাথা থেকে কিছুতেই চিন্তা যেতে চায় না। তার ঘন ঘন বমি পায় এবং ভীষণ পরিমাণে মাথা ঘুরতে থাকে। সেই কারণে সাথী দেবীর স্বামী বিমল বাবু ডাক্তার বাবুকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেয়। অন্যদিকে পরমাকে নিজের মায়ের সাথে কথা বলতে শুনে তার শাশুড়ি মা মিমি দেবী তার ঘরে আসে। কি হয়েছে বৌমা? সকাল সকাল তোমার মা ফোন করেছিল কেন? আর কি সব ডাক্তার দেখানোর কথা শুনছিলাম, ওনার কি শরীর খারাপ হয়েছে? এখন যা দিনকাল পড়েছে, কখন কার কি হয়ে যায় বলা যায় না। আর বলবেন না, মা বলছিল 2 মাস আগে বাবা আর মা দার্জিলিং এ ঘুরতে গিয়েছিল, আর ওখানে একটা ঝড় বৃষ্টি হয়েছিল। সেই ঝড় বৃষ্টির পর থেকে মায়ের শরীর নাকি খুব খারাপ, আর বিগত 2 দিন ধরে ভীষণ পরিমাণে মায়ের বমিও হচ্ছে, আবার বলছে মাথাও ঘুরছে। সেই বিষয় নিয়ে মা খুব চিন্তা করছে। নিজের বৌমার মুখে এরকম কথা শুনে মিমি দেবী লজ্জায় জিভ কাটে। সে নিজের কানে হাত চাপা দিয়ে ঈশ্বরের নাম করতে শুরু করে। তার যথেষ্ট বয়স হওয়ায় সে ভালো করে বুঝতে পারে যে পরমার মা প্রেগনেন্ট, কিন্তু সেই কথা সে লজ্জায় বৌমার সামনে বলতে চায় না। নিজের শাশুড়ি মাকে লজ্জা পেতে দেখে পরমা খুবই অবাক হয় এবং তার শাশুড়ি মাকে সে লজ্জা পাওয়ার কারণ জিজ্ঞাসা করে। তুমি কি কচি খুকি? অনেকদিন তো হলো তোমার বিয়ে হয়েছে, তা তুমি কি বুঝতে পারছো না যে একজন মহিলার কেন বমি পায় আর কেন মাথা ঘোরে? আমার কিন্তু খুব অবাক লাগছে, তোমার মা শেষ পর্যন্ত এই বয়সে এসে ছি 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 ছি। একদম বাজে কথা বলবেন না, আপনি জানেন আপনি কি বলছেন? আর আমার মায়ের বয়স তো 50-এর উপরে, এই বয়সে মানে কিভাবে? না না, এটা হতে পারে না।
মিমি দেবী সেই মুহূর্তে এই ঘটনা তার স্বামী পরেশবাবুকে জানাতে চলে যায়। সেই সময় পরেশবাবু তার মেয়ে রীতার সাথে বসে গল্প করছে আর চা খাচ্ছে। তখন মিমি দেবীর মুখে এরকম ঘটনা শুনে তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না। বুঝলে, পরেশ প্রেগনেন্ট। আমি তো ভাবতেই পারছি না প্রেগনেন্ট কিভাবে হলো, কিন্তু পরেশ প্রেগনেন্ট হয়ে গেল, তাও আবার এই বয়সে এসে। শরীরের রস কম না। এমা, এসব তুমি কি বলছো মা? বাবা কিভাবে প্রেগনেন্ট হবে? বাবার নামই তো পরেশ। এখন ছেলেরাও বুঝি প্রেগনেন্ট হয়? বাবা প্রেগনেন্ট? ও বাবা, হে হে হে, বাবা প্রেগনেন্ট। বাবা তুমি প্রেগনেন্ট? কি মজা! আমার একটা ভাই হবে, আবার আমার একটা বোনও হতে পারে। নিজের বউ এবং মেয়ের মুখে এরকম কথা শুনে পরেশবাবু খুবই রেগে যায়। সে তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিজের মেয়ের সামনে কি কথা বলছো বুঝতে পেরেছো? নাকি সকাল সকাল নেশা করেছো? আমি কোথা থেকে প্রেগনেন্ট হলাম? তোমাকে এবার মাথার ডাক্তার দেখাতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই দেখছি। আরে ধ্যাত, আমি কি বলছি আর তোমরা কি বুঝছো? আমি এক্ষুনি বৌমার কাছ থেকে শুনে আসলাম যে বৌমার মা প্রেগনেন্ট। তুমি বুঝতে পারছো কি কাণ্ড ঘটিয়েছে ওই মহিলা? আমার তো ভাবলেই লজ্জা লাগছে। কোথায় ওনার নাতি নাতনি নিয়ে খেলা করার বয়স, এই বয়সে এসে উনি এখন ছেলে মেয়ের জন্ম দেবে? তুমি কোথাও একটা কোনো ভুল করছো। এরকম হতে পারে নাকি? আমি কিছুতেই এই ব্যাপারটা ভাবতে পারছি না। এক্ষুনি বৌমাকে ডাকো, আমি কথা বলবো। নিজের মেয়ে আর জামাইয়ের হানিমুন করার বয়সে উনি আবার ওনার বরের সাথে দার্জিলিং এ হানিমুন করে এসেছে, আর তারপর থেকেই নাকি ওনার বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে। ছি 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 ছি, আমি লোক সমাজে কিভাবে মুখ দেখাবো বুঝতেই পারছি না। পরমা এসব আলোচনা শুনে তাদের কাছে আসে এবং তার সঙ্গে সঙ্গে তার স্বামী সাহিলও সেখানে আসে। পরমা নিজের মায়ের সম্বন্ধে এরকম নোংরা আলোচনা শুনে কিছুতেই সহ্য করতে পারে না। সে তাদের কথার প্রতিবাদ করে। মা শুনুন, প্রেগনেন্ট হওয়ার কোনো বয়স হয় না। আমার মা যদি প্রেগনেন্ট হয়েও থাকে তাহলে সমস্যা কোথায়? হতেই পারে যে উনি একটু ভুল করে ফেলেছেন, তাই বলে আমরা ওনাকে জাজ করব, সেটা তো ঠিক নয়। বাবা, মা, আমার মনে হচ্ছে তোমরা একটু বেশি রিয়াক্ট করছো। এটা আমার শ্বশুর শাশুড়ির পার্সোনাল ব্যাপার। সেখানে তোমরা গিয়ে এই বিষয়ে আলোচনা করে ওনাদের অপ্রস্তুত করতে পারো না। যদিও বা আমার শাশুড়ি প্রেগনেন্ট হয়, তাহলে উনি ওনার সন্তানের জন্ম দিলে সন্তানের দায়িত্ব আমরা নেব, তাহলেই তো হয়ে গেল। দেখ দাদা, তুই বিয়ের পর আফসোস করতিস না যে তোকে জামাইবাবু বলে কেউ ডাকে না, কিন্তু এখন তোকে জামাইবাবু বলে ডাকার লোক চলে আসবে। শুধু সে তোর বউয়ের থেকে বয়সে অনেক ছোট হবে, আর তোকে তোতলা মুখে দামাইবাবু বলে ডাকবে। সাহিলের বাবা মা কিছুতেই কারোর কথা শুনতে চায় না। তারা সবাই মিলে সাথী দেবীর বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। সকলে বাড়িতে তালা মেরে সাথী দেবী এবং বিমল বাবুর বাড়ির দিকে রওনা দেয়। পরমা এবং সাহিল চাইলেও তাদেরকে আটকাতে পারে না। দেখতে দেখতে প্রায় কিছুক্ষণ পেরিয়ে যায়। তারা সাথী দেবী এবং বিমল বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেই মুহূর্তে বিমল বাবু তার বউকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে বলে রেডি হয়। নিজের মেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে দেখে তারা খুবই লজ্জায় পড়ে। সবাই সত্যি কথাই বলে, মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িকেই বেশি ভালোবাসে। পরমা, আমি তোকে ভরসা করে একটা কথা বললাম, আর তুই তোর শ্বশুর শাশুড়ি আর ননদ সবাইকে বলে দিলি। আমি জামাইয়ের সামনে কিভাবে লজ্জায় মুখ দেখাবো, সেই বিষয় নিয়ে তো আমি চিন্তায় মরে যাচ্ছি। এরকম জঘন্য কাজ করার আগে মনে ছিল না? আমার তো মনে হচ্ছে দার্জিলিং এর ঠান্ডা ওয়েদারে আপনি নিজের বরকে কম্বল ভেবে জড়িয়ে ধরেছিলেন, তাই জন্যই এখন এরকম অঘটন ঘটেছে। ছি ছি ছি, কি রকম পোড়া কপাল হলে এরকম মায়ের মেয়েকে নিজের বাড়ির বউ বানাতে হয়। আমি সেই কথাই ভাবছি। আপনারা দয়া করে একটু চুপ করুন। আমরা মানছি যে আমরা একটা ভুল করে ফেলেছি, কিন্তু তাই বলে আপনাদের মুখ থেকে এরকম অশ্লীল কথাবার্তা শুনবো, সে কথা আমরা ভাবতেও পারি না। মা, বাপি, তোমরা চিন্তা করো না। আমার যদি ভাই বোন হয় তাহলে তার দায়িত্ব আমরা নেব। আর সমাজ নানা রকম কথা বলবে, তাই বলে তোমাদের জীবনে কি আনন্দ মজা সব শেষ হয়ে যাবে নাকি? আর এখন দেখছো না, সিনেমায় সেলিব্রিটিদের বেবি হওয়ার কোনো বয়স হয় না। বৌদি, তার মানে তোমার মা বাবা সেলিব্রিটি? কোথায়? আমি তো এনাদেরকে সিনেমায় দেখতে পাইনি। এ বাবা, এনাদের সিনেমা আমি এখনো দেখতে পেলাম না। বোন, তুই প্লিজ একটু চুপ কর, আর আমরা এখানে কথা না বাড়িয়ে চলো ওনাদেরকে নিয়ে ডাক্তারখানায় যাই, তবেই আমার শাশুড়ি মায়ের চিকিৎসা শুরু হবে। আমি ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, আমরা ওখানেই যাচ্ছিলাম। তাহলে চলো আমরা একসাথে যাই। এই বলে তারা সকলে মিলে ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে যেতে যেতে মিমি দেবী পরমার মা সাথী দেবীকে নানান রকম অকথ্য কথা শোনাতে শুরু করে। সেই সমস্ত কথার চাপে পড়ে সাথী দেবীর শরীর আরো খারাপ করে। সে মাঝে মাঝে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে বমি করে। প্রায় 1 ঘন্টা পর তারা ডাক্তারখানায় গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর মিমি দেবীর মুখ কিছুতেই বন্ধ হতে চায় না।
ডাক্তারবাবু আসতে দেরি করলে মিমি দেবী হসপিটালে উপস্থিত সকলের সঙ্গে সাথী দেবীর প্রেগনেন্ট হবার বিষয়ে সমালোচনা করতে শুরু করে, যা সাথী দেবীকে আরো ভীষণ পরিমাণে লজ্জার মুখে ঠেলে দেয়। তোমার তো কত ছোট বয়স, তুমি নিশ্চয়ই প্রেগনেন্ট, আর তুমি প্রেগনেন্ট বলেই ডাক্তারবাবুকে দেখাতে এসেছো। তোমার পেট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি 6 মাসের অন্তঃসত্ত্বা হবে। কিন্তু তোমাকে দুঃখের কথা কি বলবো, তবুও বলছি শোনো। কি হয়েছে মাসি, আপনার মুখ এরকম ছোট হয়ে এসেছে কেন? কোনো সমস্যা থাকলে বলুন। আমার তো আপনার পেট দেখে মনে হচ্ছে আপনিও প্রেগনেন্ট। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি, আমার পেট দেখে মনে হচ্ছে আমি প্রেগনেন্ট? আমি একটু বেশি ভালো মন্দ খেতে পছন্দ করি, তাই জন্য আমার পেট মোটা হয়ে গেছে। আমি প্রেগনেন্ট কেন হতে যাব এই বুড়ো বয়সে? আমার বৌমার মা প্রেগনেন্ট, ওনাকে আমরা ডাক্তার দেখাতে এসেছি। তোমাকে বলতেও আমার লজ্জা লাগছে গো মা। আপনার যখন প্রেগন্যান্সির কথা বলতে এই লজ্জা, তাহলে আপনি আমাকে কেন বলছেন? আর প্রেগনেন্ট হওয়ার কোনো বয়স হয় না, ওনার ইচ্ছা হয়েছে তাই উনি প্রেগনেন্ট হয়েছে। একটা সন্তান ধারণ করা এখনকার সমাজে ভাগ্যের ব্যাপার। হসপিটালে উপস্থিত পেশেন্টগুলোর মুখে এমন কথা শুনে মিমি দেবী চুপ করে যায়। সে আর পরনিন্দা পরচর্চা করার সুযোগ পায় না। কিন্তু তার এরকম ব্যবহার দেখে পরমা, তার স্বামী এবং পরমার বাবা মা ভীষণ পরিমাণে রেগে যায়। দিদি, আপনি কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারেন না। আমি যদি প্রেগনেন্ট হয়ে থাকি সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনার এই বিষয় পছন্দ না হলে আপনি বাড়ি চলে যেতে পারেন, আর যাওয়ার সময় সবাইকে সাথে করে নিয়ে যান এখান থেকে। এখানে কেবলমাত্র আমার স্বামী থাকলেই হবে, আর কাউকে চাই না। ঠিক সেই মুহূর্তে হসপিটালে ডাক্তারবাবু এসে উপস্থিত হয়। সে সাথী দেবী এবং তার স্বামীকে নিজের চেম্বারে আসার কথা বলে, কিন্তু মিমি দেবী এবং তার স্বামীও তাদের সঙ্গে যাওয়ার বায়না ধরে। তারা কিছুতেই পরমার মায়ের পেছন ছাড়তে চায় না। দেখুন, আপনার মেয়ে কিন্তু আমাদের বাড়ির বৌমা, তাই আমাদেরও শোনার অধিকার আছে যে ডাক্তারবাবু আপনাকে কি বলবে। তাই আমরা আপনাদের সাথে চেম্বারে যাব, ব্যাস এটাই আমাদের শেষ কথা। আর বৌমা, পারলে নিজের মায়ের কাছ থেকে টিপস নাও কিভাবে প্রেগনেন্ট হতে হয়। বিয়ের তো অনেকদিনই হলো। ডাক্তারবাবু তাদের সকলকে নিয়ে নিজের চেম্বারে ঢোকে। সাথী দেবী ডাক্তারবাবুকে নিজের সমস্যার কথা খুলে বলে। ডাক্তারবাবু সব ঘটনার বিবরণ শুনে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে এবং সে সাথী দেবীকে ভালো করে পরীক্ষা করে দেখে। দেখুন, এটা ভীষণ পরিমাণে চিন্তার বিষয়। আমি আপনার কিছু টেস্ট করিয়েছি, 1 ঘন্টার মধ্যেই সেই টেস্টের রিপোর্ট চলে আসবে। আমারও তো মনে হচ্ছে আপনি প্রেগনেন্ট, কিন্তু এখন কোনো চিন্তা করবেন না, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয় মানে? এটা তো সবার সামনে ওপেন সিক্রেট যে আমার বউয়ের মা প্রেগনেন্ট। এতে আবার টেস্ট করতে হবে কেন? আপনি কি রকম ধারার ডাক্তারবাবু? ভালো করে ডাক্তারি পড়ে আসুন আবার। ডাক্তারবাবু তাদের সবাইকে চেম্বারের বাইরে অপেক্ষা করতে বলে, কারণ পরমার শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার ডাক্তারবাবুর ভীষণ পরিমাণে খারাপ লাগে। প্রায় 1 ঘন্টা পর রিপোর্ট চলে আসলে ডাক্তারবাবু রিপোর্টটা ভালো করে পর্যবেক্ষণ করে এবং সকলকে আবার নিজের চেম্বারে ডাকে। আপনাদের সকলের জন্য একটা ভীষণ খারাপ খবর আছে। সাথী দেবী সত্যিই প্রেগনেন্ট, তাই এবার আমাকে ওনার গভীরভাবে চিকিৎসা শুরু করতে হবে। হাই হাই রে ঈশ্বর, এতক্ষণ তো আমাকে সবাই অনেক কথাই শোনাচ্ছিল। দেখেছো ডাক্তারবাবু কি বলল? সত্যি এই বুড়ো ভদ্র মহিলা এই বয়সে প্রেগনেন্ট হয়েছে। হাই 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 রে, এবার আমি কি করব আমি জানি না। আমার পুরো কথাটা তো আগে শুনুন, তারপর না হয় মন্তব্য করবেন। ওনারা যখন 2 মাস আগে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন, তখন সেখানে ভয়াবহ বৃষ্টি হয়েছিল। ফলে দার্জিলিং এর জল, আবহাওয়া এবং ওনাদের খাবার দাবার এক ধরনের বিষাক্ত জীবাণু মিশে গিয়েছিল, যা ওনারা চোখেও দেখতে পাননি। আর ওই ধরনের খাবার খাওয়ার ফলে সাথী দেবী এবং ওনার হাজবেন্ডের পেটে সেই জীবাণু বাসা বেঁধেছে। ডাক্তারবাবুর এরকম কথা শুনে সকলে খুব ভয় পেয়ে যায়। তারা কিছুতেই কোনো ঘটনা বুঝতে পারে না এবং ডাক্তারবাবুকে তারা নানান রকমের প্রশ্ন করতে থাকে। সাথী দেবীর হাজবেন্ডের মেটাবলিজম রেট অনেক হাই, তাই ওনার পেটের জীবাণু কোনো রকমের ক্ষতি করতে পারেনি। কিন্তু সাথী দেবীর হজম শক্তি ভীষণ পরিমাণে কম, তাই জীবাণুগুলো 2 মাস ধরে পেটের মধ্যে জমাট বেঁধেছে এবং বর্তমানে সেই কারণেই বমি হচ্ছে আর মাথাও ঘোরাচ্ছে। তাছাড়া আর কোনো রকমেরই কারণ নেই। আমাকে এই মুহূর্তে অপারেশন করে ওনার পেট অপারেশন করতে হবে, তবেই উনি সুস্থ হবেন। এ বাবা, তার মানে ইনি প্রেগনেন্ট নয়? বেকার বেকার আমরা এত সন্দেহ করলাম। কি আর করব, মূর্খ সূর্খ মানুষ হলে যা হয়। যাই হোক, তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে তুলুন। দেখেছেন, আগে থেকে কোনো বিষয়ে না জেনে কিছু মন্তব্য করা ঠিক নয়। এবার নিজেরাই বুঝুন, আর দয়া করে আমার মাকে কথা শোনানো বন্ধ করুন। ডাক্তারবাবু সাথী দেবীর অপারেশন করে তার পেট পরিষ্কার করে দেয় এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সাথী দেবী এবং বিমল বাবুর প্রতি খারাপ ব্যবহার করার জন্য পরমা শ্বশুরবাড়ির লোকেরা তাদের কাছে ক্ষমা চায়। এভাবেই পরমা আবার তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।